জোসেফাইনের পড়া শেষ হলেও আহমাদ মুসা কথা বলল না। ভাবছিল সে কোথায় যেন মাউন্ট আরারাতের উল্কি সে দেখেছে। হঠাৎ মনে পড়ল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনের একটা আর্কাইভে একটা প্রাচীন বইয়ে শামিল তাকে আরারাতের উল্কিওয়ালা মানুষ দেখিয়েছিল। বলেছিল এরা ছিল আর্মেনিয়ার একটা বিপজ্জনক গ্রুপ। বর্ণবাদী ও সাম্প্রদায়িক হোয়াইট উলফের চেয়ে শতগুণ বেশি হিংস্র। ওরা নিজেদের মনে করে বাইব্লিক্যাল আর্মেনিয়ার সৈনিক, আর মাউন্ট আরারাত ওদের বেথেলহেম। এই স্মৃতির মধ্যে আহমাদ মুসা গভীরভাবে ডুবে যায়। জোসেফাইন কিছুটা অপেক্ষা করে ধীরে ধীরে বলল, অন্য কিছু ভাবছ তুমি? চোখ ফিরিয়ে আহমাদ মুসা তাকালো জোসেফাইনের দিকে, বলল, অন্য কিছু নাই, অনুরূপ একটা অতীতের স্মৃতি নিয়ে ভাবছিলাম। আহমাদ মুসা ইয়েরেভেনের আর্কাইভে দেখা আরারাতের উল্কিওয়ালা সেই বিপজ্জনক লোকদের সম্পর্কে শামিলের কথা এবং যা শুনেছিল তা বলল। জোসেফাইন বলল, সেই উল্কিওয়ালারা আর এই উল্কিওয়ালারা কি এক? তার কণ্ঠে উদ্বেগ। সেটা জানি না, এক হলে সেটা বিপজ্জনকই হবে। আহমাদ মুসা বলল। ওরা কি চায়? জোসেফাইন বলল, এ সম্পর্কে এখনও কিছু শুনিনি। ডক্টর আজদাও তার মেসেজে এ সম্পর্কে স্পষ্ট কিছু লেখেননি, বলল আহমাদ মুসা। জোসেফাইন কিছু বলল না। সে ভাবছিল আজদার চিঠিতে বিষয়টাকে ততটা ভয়াবহ মনে হয়নি, কিন্তু আহমাদ মুসা উল্কিওয়ালাদের যে পরিচয়ের কথা বলল তাতে বিষয়টা একটা ভয়াবহ রূপ নিয়েছে বলা যায়। এর সাথে একটা উদ্বেগ জোসেফাইনের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল। তার মানে আহমাদ মুসা ডক্টর আজদার আহ্বানে সাড়া দিচ্ছে। বুকের কোথায় যেন একটা প্রবল অস্বস্তি মুখ তুলল। জোসেফাইন আশা করেছিল এ মিশন শেষ করে তারা একসাথে মদিনায় ফিরছে। আহমাদ মুসার রেস্ট দরকার, তার উপর দিয়ে অনেক ধকল গেছে। জোসেফাইনের চিন্তা শেষ হল না। আহমাদ মুসার কথায় তার চিন্তায় ছেদ নামল। তুমি কি ভাবছ জোসেফাইন? ডক্টর আজদা আয়েশার মেসেজ নিয়ে জিজ্ঞেস করল আহমাদ মুসা। বুকের কোথায় যেন মুহূর্তের জন্য সামান্য কাঁপুনি উঠল। কি উত্তর দেবে সে? যে কথা সে বলতে চায় সে কথা সে বলতে পারে না। এতটা স্বার্থপর সে হবে কেমন করে? তাকালো সে আহমাদ মুসার দিকে, বলল, তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তার সাথে আছি। এতে কিন্তু তোমার মতের প্রকাশ ঘটল না, বলল আহমাদ মুসা। তার মুখে হাসি। মুখ গম্ভীর হল জোসেফাইনের। বলল, বিষয়টা গ্রহণ করার মতো মত হলে সারা জেফারসন মেসেজটা তোমাকে দিত না। মেসেজটা পড়ার পর গুরুত্ব সম্পর্কে আমার দ্বিধা ছিল, কিন্তু তোমার কাছে উল্কিওয়ালাদের পরিচয় জানার পর আমার মনে হচ্ছে আমাদের জানা এই বিষয়গুলো কোনো বিশাল ষড়যন্ত্র বা ঘটনার আইসবার্গ মাত্র, এবং সেহেতু ডক্টর আজদার আহ্বানে সাড়া দেয়া অপরিহার্যই মনে হচ্ছে আমার কাছে। হাসল আহমাদ মুসা। হাত বাড়িয়ে জোসেফাইনের একটা হাত তুলে নিল নিজের দুহাতের মুঠোয়, বলল, ধন্যবাদ জোসেফাইন। তুমি যখন কোনো কিছুর পক্ষে যুক্তি দাও তখন সেটা গ্রহণ করা আমার জন্য শুধু আনন্দের নয়, তা আমার জন্য শক্তির উৎসও হয়ে দাঁড়ায়। ধন্যবাদ জোসেফাইন তোমাকে। জোসেফাইন বলল, তোমার বিশ্রাম দরকার ছিল, তা হল না, সবই আল্লাহর ইচ্ছা। ভেবো না জোসেফাইন, কাজে আমি আনন্দ পাই, আনন্দই বিশ্রাম, বলল সে। আনন্দ সবটুকু নয়, রাতের নীরবতা ও ঘুম আল্লাহ দিয়েছেন বিশ্রামের জন্যে, জোসেফাইন বলল। আনন্দ ও রাত দুটোই আমার সাথে থাকছে জোসেফাইন, বলল আহমাদ মুসা। থাকছে না কিন্তু জোসেফাইন, বলে হেসে উঠল সে। এমন সাময়িক বিচ্ছেদ আকর্ষণ বাড়ায়, বলে হেসে উঠল আহমাদ মুসা। তার আকর্ষণ বাড়াতে চেয়েও না, তাহলে ছুটি মিলবে না, বলে জোসেফাইন আহমাদ মুসার থেকে বেরিয়ে ছুটে ঘরে গেল হাসতে হাসতে। বললে একটু স্বর চড়িয়ে, ওঠো না, কফি আনছি। প্রেসিডেন্ট হাউস থেকে একটি মার্সিডিজ আহমাদ মুসাকে নিয়ে বের হচ্ছিল বিমানবন্দরের উদ্দেশ্যে। আহমাদ মুসা ও জোসেফাইন পাশাপাশি বসেছে। তাদের পেছনের সিটে বসেছে লতিফা আরবাকান আহমাদ আবদুল্লাহকে নিয়ে। ম্যাডাম জোসেফাইন, ব্যালকনিতে মাননীয় প্রেসিডেন্ট ও ম্যাডাম দাঁড়িয়ে হাত নাড়ছেন, বলল পেছন থেকে লতিফা আরবাকান। লতিফা আরবাকান আহমাদ মুসাদের সাথে যাচ্ছে প্রেসিডেন্টের স্ত্রীর নির্দেশে। আহমাদ মুসা মাউন্ট আরারাত অঞ্চলে যাওয়ার জন্যে ভ্যানলেক বিমানবন্দরে নেমে যাবে। লতিফা আরবাকান জোসেফাইনের সাথে মদিনা শরীফ যাবেন।
জোসেফাইন যতদিন চাইবেন লতিফা আরবাকান তার সাথেই থাকবেন। আহমদ আবদুল্লাহর খুব ভাব হয়েছে তার সাথে। সঙ্গে সঙ্গে আহমদ মুসা ও জোসেফাইন দুজন দুপাশের খোলা জানালা দিয়ে পেছনে তাকালো। দেখতে পেল প্রেসিডেন্ট ও তার বেগমকে। আহমদ মুসা ও জোসেফাইন দুজনেই হাত নেড়ে বিদায় জানালো। আহমদ মুসা দেখতে পেল প্রেসিডেন্টের গাড়ি বারান্দায় তখন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও প্রধান সেনাপতি। আহমদ মুসা তাদের উদ্দেশ্যেও হাত নাড়ালো, তারাও হাত নাড়ালো। আহমদ মুসাদের গাড়ি প্রেসিডেন্ট হাউসের গেট দিয়ে বেরিয়ে এলো। আহমদ মুসাদের সামনে ছিল জেনারেল মোস্তফা ও দীর্ঘ অসুখ থেকে সদ্য ফিরে আসা জেনারেল তারিকদের দুটি গাড়ি, আর আহমদ মুসাদের পেছনের একটা মাইক্রোতে গোয়েন্দা পুলিশের একটা দল। আহমদ মুসা হাতের ঘড়ির দিকে তাকালো। 11:30 বাজে। শিডিউলের চেয়ে একটু বেশি সময় গেছে প্রেসিডেন্ট হাউসের অনুষ্ঠানে। প্রেসিডেন্ট তার বাড়িতে জোসেফাইন ও আহমদ মুসার জন্য প্রায় ঘরোয়া একটা সম্বর্ধনার আয়োজন করেছিল। এর আগের দিন আহমদ মুসারা আঙ্কারা এসেছিল প্রেসিডেন্টের আমন্ত্রণে। তাদের সাথে এসেছিল গোয়েন্দা প্রধান জেনারেল মোস্তফা এবং জেনারেল তাহিদ তারিক। প্রেসিডেন্টের ফ্যামিলি পরিবেশে ঘরোয়া এ অনুষ্ঠানে হাজির ছিল প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, গোয়েন্দা প্রধান ও পুলিশ প্রধান। অনুষ্ঠানে খোদ প্রেসিডেন্ট আহমদ মুসা ও বেগম আহমদ মুসাকে তার নিজের পক্ষ থেকে ও তুরস্কের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। আবেগজড়িত কণ্ঠে প্রেসিডেন্ট বলেছিল, কিন্তু কোনো কৃতজ্ঞতাই যথেষ্ট নয়। আহমদ মুসা উত্তরে বলেছিল, ভাইয়ের জন্য যে কাজ তা নিজেরই কাজ। নিজের কাজের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ বা প্রত্যাশা বিব্রত কর। তুরস্ক আমার কাছে একটা স্বপ্নের দেশ। আজ বিদায় বেলায় মনে হচ্ছে স্বপ্নের এই দেশ আমাকে অনেক দিয়েছে, তাই নিজেকে মনে হচ্ছে আরও সুস্থ, আরও সমৃদ্ধ। আহমদ মুসাকে আবেগ স্পর্শ করে, তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে ম্যাডাম প্রেসিডেন্ট একটা রূপোর কেস সেটে হীরার নেকলেস উপহার দিয়ে মাই ডটার বলে জড়িয়ে ধরেছিল জোসেফাইনকে, আর প্রেসিডেন্ট তার ও তার দেশের পক্ষ থেকে আহমদ মুসার হাতে তুলে দিয়েছিল আহমদ মুসা, জোসেফাইন এবং আহমদ আবদুল্লার জন্যে তুরস্কের নাগরিকত্বের 3টি সনদ ও 3টি পাসপোর্ট। আহমদ মুসা ধন্যবাদের সাথে গ্রহণ করেছিল তুর্কি প্রেসিডেন্টের রাষ্ট্রীয় দান। বিদায়ের সময়টা হয়েছিল খুবই আবেগঘন। আবেগের সে উত্তাপ এখনও অনুভব করছে আহমদ মুসা। গাড়ি ছুটে চলছিল আঙ্কারা বিমানবন্দরের উদ্দেশ্যে। ডক্টর আজদা আয়েশার হাত স্টিয়ারিং হুইলে, দৃষ্টি সামনে। চলছে গাড়ি। আনমনা হয়ে পড়েছে। ভাবছিল নিজেকে নিয়ে নয়, শুধু তার মাথায় আসছে না তার প্রিয় মাতৃভূমিতে সব কি হচ্ছে। তার নিজের পরিবারের উপর যেমন, তেমনি দেশের এই অঞ্চলের উপর যেন একটা কালো ছায়া নেমে এসেছে সব কিছু গ্রাস করার জন্যে। ডক্টর আজদা আয়েশার গাড়ির নাক বরাবর এগিয়ে আসছিল আর একটা মাইক্রো রং সাইড নিয়ে। সম্বিত ফিরে পেয়েছিল ডক্টর আজদা আয়েশা। শেষ মুহূর্তে হার্ট ব্রেক কষেছিল সে। মাইক্রোর সাথে সংঘর্ষ এড়াতে পারল না ডক্টর আজদা আয়েশা। সে বিস্মিত হল, মাইক্রোটা রং সাইড নিয়ে এভাবে তার সামনে এলো কেন? তার মনের এই প্রশ্নের রেসটা কাটতে না কাটতেই সে দেখতে পেল মাইক্রো থেকে 4 জন লোক লাফ দিয়ে নেমে দুপাশ থেকে এসে তার গাড়ির দুপাশে দাঁড়ায়। ডক্টর আজদা আয়েশা কিছু ভাববার আগে দুদিক থেকে ওরা গাড়ির দুপাশের দরজা টান দিয়ে খুলে ফেলে। চোখের পলকে দুজন ঝাঁপিয়ে পড়ল ডক্টর আজদা আয়েশার উপর, টেনে বের করল তাকে। টেনে হিচড়ে নিয়ে চলল মাইক্রোর দিকে। একজন চিৎকার করে বলল, তোর জন্যে আমাদের এক ছেলেকে মরতে হয়েছে। ধরা পড়া কাউকে যেমন আমরা রাখি না, তেমনি যার কাছে ধরা পড়ে তাকেও আমরা দুনিয়াতে রাখি না, আর তোকে আমরা গোরস্থানে নিয়ে গিয়েই মারব। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবিহবল হয়ে পড়েছিল ডক্টর আজদা আয়েশা। বুঝতে পারছিল না কারা এরা, কেন তার উপর আক্রমণ, কিন্তু ওদের কথা শুনে বুঝতে পারল সব ব্যাপার। ডক্টর আজদা আয়েশাকে যখন ওরা মাইক্রোতে নিয়ে যাচ্ছিল তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল সে। ঠিক এই সময়ে একটি জিপ এসে মাইক্রোর সামনে থামল। পুলিশের জিপ। জিপে একজন মাত্র পুলিশ, সে ড্রাইভ করছিল গাড়ি। জায়গাটা রাস্তার একটা মোড়, গোটা মোড় আলোকিত। জিপটা দাঁড়াতেই পুলিশটি লাফ দিয়ে গাড়ি থেকে নামল। চিৎকার করে বলল, কে তোমরা? ছেড়ে দাও মেয়েটাকে, হাত তুলে দাঁড়াও। ঠিক এ সময় আরেকটি কার এসে দাঁড়ালো জিপের পাশে। কার থেকে একজন যুবক এসে দাঁড়ালো পুলিশের পাশে। পুলিশের নির্দেশ শুনে কিডন্যাপকারীরা একসাথেই তাকালো
পুলিশের দিকে। পুলিশটিকে মনে হলো ওদের চেনা। ওদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওদের একজন চিৎকার করে বলে উঠল, ইন্সপেক্টর দারাগ, চিন্তা নেই, আমরা হলি আরারাতের লোক। হলি আরারাত জিন্দাবাদ। কিডন্যাপারদের কথা শোনার সাথে সাথে পুলিশের চেহারা পাল্টে গেল। চোখ দুটি তার লোভের আলোতে চকচক করে উঠল। মেয়েটাকে চিৎকার করে বলে উঠল পুলিশ। আতা সালাউদ্দিনের বোন, আরেক ড্রাগ ট্রেডার অশান্তি সৃষ্টি করছিল। আমাদের একজন লোকও আমরা হারিয়েছি। অবশেষে আজ হাতে পেয়েছি ইন্সপেক্টর, বলল কিডন্যাপারদের একজন। পুলিশের পাশে এসে দাঁড়ানো যুবকটি কিডন্যাপারদের কথা শুনে চমকে উঠল। ভালো করে তাকালো সে মেয়েটির দিকে। হ্যাঁ, ওরা তো ঠিকই বলছে। আতা সালাউদ্দিনের বোন ডক্টর আজদা আয়েশাই তো সে। ভীষণ চমকে উঠল যুবকটি। আজদাকে শয়তানরা কিডন্যাপ করছে? যুবকটির ভাবনা হোঁচট খেল পুলিশের উচ্চকণ্ঠে। পুলিশ চিৎকার করে বলছে, ঠিক আছে, নিয়ে যাও ওকে। পুলিশের সামনে পড়ো না, অযথা ঝামেলা হয় আমাদের, যাও তাড়াতাড়ি। যুবকটি ভীষণ অবাক হলো পুলিশের কথায়। কানকে যেন তার বিশ্বাস হলো না। তাকালো পুলিশের দিকে। পুলিশটি ইন্সপেক্টর লেভেলের একজন অফিসার, অবশ্যই তুর্কি, কিন্তু চেহারায় আর্মেনীয় ছাপ স্পষ্ট। তার মানে তার মা আর্মেনীয় হওয়ার সম্ভাবনা বেশি। যুবকটি পুলিশের কথায় প্রতিবাদ করে বলল, মিস্টার অফিসার, আপনি কি বলছেন? ক্রিমিনালদের হাত থেকে মেয়েটিকে রক্ষা করা, ক্রিমিনালদের পাকড়াও করা আপনার দায়িত্ব। তুমি যেখানে যাচ্ছিলে যাও, পুলিশের কাজে নাক গলাতে এসো না। কে ক্রিমিনাল সেটা পুলিশ ভালো জানে। বলে পুলিশ কিডন্যাপারদের লক্ষ্য করে চিৎকার করে একটা গালি দিয়ে উঠল, এখনও যেতে পারলি না? কিডন্যাপাররা টেনে হেঁচড়ে ডক্টর আজদাকে তাদের মাইক্রোতে তোলার কাজ শুরু করল। আর পুলিশ অফিসারটি তার জিপে ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়াতে গেল। যুবকটি বিমূঢ় হয়ে পড়েছিল। হঠাৎ চোখ দুটি তার উজ্জ্বল। সে আকস্মিকভাবে ডান হাত বাড়িয়ে পুলিশের কোমরের রিভলভার বক্স থেকে প্রবল এক হ্যাটকা টানে রিভলভার বের করে নিল। রিভলভার তুলল সে ডক্টর আজদাকে পাঁজা কোলা করে ধরে মাইক্রোর দিকে এগানোরত কিডন্যাপারদের দিকে। জ্বলছিল তার দু চোখ। তারপর সে 4টি গুলি করল। অব্যর্থ লক্ষ্য। 4 কিডন্যাপারের সবাই কেউ মাথায়, কেউ পিঠে, কেউ বা বুকে গুলি খেয়ে লুটিয়ে পড়ল। পুলিশ অফিসারটি ঘটনার আকস্মিকতায় প্রথমটাই বিমূঢ় হয়ে পড়ে। তারপরে সে ঝাঁপিয়ে পড়তে গেল যুবকটির উপর। যুবকটি কয়েক ধাপ এগিয়ে রিভলভার তাক করল পুলিশ অফিসারের দিকে। বলল, ওদের মতো তুমিও ক্রিমিনাল, বাড়াবাড়ি করলে তোমাকেও গুলি করব। কিডন্যাপারদের হাত থেকে ছাড়া পেয়ে ডক্টর আজদা আয়েশা কাঁপতে কাঁপতে ছুটে এসে যুবকটির পাশে দাঁড়ালো। যুবকটি তার বাম হাত ডক্টর আজদার পিঠে রেখে বলল, ভয় পেও না আজদা, ক্রিমিনালদের ভয় কিসের? কিন্তু আমার জন্য এই খুনোখুনির মধ্যে জড়িয়ে পড়লে কেন? ডক্টর মোহাম্মদ বারজেনজা বলল, সময়টা খুব খারাপ, পুলিশকে তো আপনি জানেন, বলল আজদা আয়েশা। ওদিকে পুলিশ অফিসার থমকে দাঁড়িয়েছে। চিৎকার করে বলল, তুমি পুলিশ অফিসার রিভলভার ছিনতাই করে 4 জন লোককে খুন করেছ। তোমার বাঁচার আর কোনো আশা নেই। রিভলভার নামাও, দাও আমাকে রিভলভার। না, রিভলভার তোমাকে দেব না। আমার বাঁচার আশা নেই বলেছ, তোমার মতো ক্রিমিনালকে আমি বাঁচতে দেব না, ভালো লোকদের বাঁচার স্বার্থে। বলে যুবকটি রিভলভারের নল তাক করল পুলিশ অফিসারের দিকে। পুলিশ অফিসার যখন কিডন্যাপারদের সাথে কথা বলছিল, সেই সময় আরেকটি গাড়ি এসে যুবকটির গাড়ির পেছনে দাঁড়ায়। দ্রুত গাড়ি থেকে নেমে এসেছিল একজন মানুষ, কমপ্লিট ইউরোপিয়ান পোশাক, মাথায় হ্যাট, কপাল পর্যন্ত নামানো। যুবকটির পেছনে দাঁড়িয়ে সব কিছুই সে শুনছিল, দেখছিল। তোমার মতো ক্রিমিনালকে আমি বাঁচতে দেব না, বলে যুবকটি যখন রিভলভার তুলল পুলিশকে লক্ষ্য করে, তখন পেছনের আগন্তুক লোকটি যুবকটির পাশে এসে দাঁড়ালো। বলল যুবকটিকে লক্ষ্য করে, রিভলভারটি নামান। যুবকটি তাকালো আগন্তুক লোকটির দিকে। দেখল রুজু দেহের এক মানুষ। যতটুকু দেখা যাচ্ছে, লোকটির চোখ মুখ ভাবলেশহীন কিন্তু অসম্ভব দৃঢ় এক ব্যক্তিত্বের ছাপ তার মুখে। তার 2 শব্দের কথাটি শান্ত, কিন্তু তার মধ্যে একটা নির্দেশ আছে, তা যেন অলঙ্ঘনীয়। বিস্মিত হল যুবকটি। রিভলভারের নল নামিয়ে নিল সে বিনা বাক্য ব্যয়ে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটি বলে উঠল, ধন্যবাদ আগন্তুক মহোদয়, এই যুবকটি আমার রিভলভার এক সুযোগ তুলে নিয়ে ওই 4 জন লোককে খুন করেছে। খুনির শাস্তি হতেই হবে। বলে পুলিশ অফিসারটি যুবকটিকে ধমক দিয়ে বলল, রিভলভার দিয়ে দাও, আর তুমি আন্ডার অ্যারেস্ট, পালানোর চেষ্টা করো না। ডক্টর আজদা আয়েশার মুখ ভয়ে ফ্যাকাশা হয়ে গেল।
এই ভয়েই সেই করছিল খুনের দায় এবার মোহাম্মদ বারজেনজোর ঘাড়ে চাপবে। উদ্বেগ আতঙ্কে ডক্টর মোহাম্মদ বারজেনজোর কাঁধ আঁকড়ে ধরল ডক্টর আজদা। ধীরে অফিসার, ধীরে। আমি পেছনে দাঁড়িয়ে সব দেখেছি। আপনি কিডন্যাপারদের পালিয়ে যেতে বলছিলেন, কিডন্যাপকৃত মেয়েটি সহ। আসল ক্রিমিনাল তো আপনি। ডক্টর মোহাম্মদ তো কিডন্যাপারদের হত্যা করে মেয়েটিকে বাঁচিয়েছে, বলল আগন্তুক লোকটি। কে বলল ওরা কিডন্যাপার? খুনকে ধামাচাপা দেওয়ার জন্যে মেয়েটি বলবে ওরা তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু আইনে টিকবে না এই কথা। আমার চোখের সামনে ঘটনা ঘটেছে বলে হো হো করে হেসে উঠল পুলিশ অফিসারটি। আগন্তুক লোকটির মুখ চোখ কঠোর হয়ে উঠেছে। বলল, তাহলে মিস্টার অফিসার, আমিও একটা কাহিনী বানাই। বলে আগন্তুক লোকটি পকেট থেকে রিভলভার বের করল, তাক করল পুলিশ অফিসারকে। বলল, আমি আপনাকে হত্যা করব। হত্যার পর এই রিভলভারটি মৃত ওই 4 জনের হাতে ধরিয়ে দেব। তারপর ডক্টর মোহাম্মদ বারজেনজো থানায় গিয়ে খবর দেবে 4 জন কিডন্যাপকারী ডক্টর আজদাকে কিডন্যাপ করেছিল। পুলিশ অফিসারটি ওদের বাধা দিলে ওরা পুলিশ অফিসারকে গুলি করে মারে। আমি পুলিশ অফিসারের পাশে ছিলাম সে সময়। আমি পুলিশ অফিসারের রিভলভার নিয়ে ওদের গুলি করে মারি। কেমন হবে এই কাহিনীটি অফিসার? পুলিশ অফিসার আগন্তুক লোকটির কণ্ঠস্বর, তার কপাল বরাবর রিভলভারের নল উদ্যত দেখে আতঙ্কিত হয়ে উঠেছে। বলল, পুলিশ অফিসারকে গুলি করতে পারো না, পুলিশ মেরে পার পাবে না। আগন্তুক লোকটি তার রিভলভার পুলিশ অফিসারকে তাক করে রেখে ঠান্ডা কণ্ঠে বলল, আমি নই, প্রমাণ হবে কিডন্যাপাররা আপনাকে মেরেছে। তবে আপনার বাঁচার আরেকটা পথ আছে। কি সেটা? বলল পুলিশ অফিসার। ওই 4 জন কিডন্যাপারকে হত্যার দায় আপনাকে নিতে হবে, বলল আগন্তুকটি। সেই ঠান্ডা কণ্ঠস্বর তার। কিভাবে? জিজ্ঞাসা পুলিশ অফিসারের। আগন্তুক লোকটি তার রিভলভার পুলিশ অফিসারের দিকে ধরে রেখেই পাশে দাঁড়ানো যুবকটিকে উদ্দেশ্য করে বলল, মোহাম্মদ বারজেনজো, আপনি আপনার হাতের পুলিশ অফিসারের রিভলভারটি রুমাল দিয়ে ধরে রুমাল দিয়ে ভালো করে মুছে ফেলুন এবং রুমাল দিয়ে নলটি ধরে রিভলভারটি পুলিশ অফিসারকে দিয়ে দিন। কিন্তু রিভলভারে আরও 2টি গুলি আছে মনে হয়, বলল যুবক ডক্টর বারজেনজো। ধন্যবাদ হুঁশিয়ারির জন্যে, কিন্তু ভয় নেই, আমি দেখব, বলল আগন্তুক লোকটি। ডক্টর মোহাম্মদ বারজেনজো আগন্তুকের নির্দেশ মতো রিভলভারটি রুমাল দিয়ে তার হাতের ছাপ ভালো করে মুছে পুলিশ অফিসারের হাতের দিয়ে দিল। পুলিশ অফিসার রিভলভার হাতে পেয়ে চোখের পলকে রিভলভারের নল ঘুরিয়ে নিল আগন্তুকের লক্ষ্যে, কিন্তু তার রিভলভারের নল থেকে গুলি বেরোনোর আগেই আগন্তুকের হাতের রিভলভার গর্জন করে উঠল। গুলি গিয়ে পুলিশ অফিসারের ডান কাঁধের বাহু সন্ধিস্থলে বিদ্ধ করল। রিভলভার পড়ে গেল পুলিশ অফিসারের হাত থেকে। পুলিশ অফিসারটি বাম হাত দিয়ে কাঁধ চেপে ধরে আর্তনাদ করে বসে পড়ল। আগন্তুক লোকটি বাম হাত দিয়ে রিভলভার তুলে নিয়ে 4 জন কিডন্যাপারের লাশের দিকে ফাঁকা গুলি করে অবশিষ্ট গুলিগুলো শেষ করল। পুলিশ অফিসার চিৎকার করে বলল আগন্তুককে লক্ষ্য করে, ক্ষমার অযোগ্য তোমার এই অপরাধের চড়া মূল্য দিতে হবে তোমাকে। তুমি একজন পুলিশ অফিসারকে গুলি করেছ। আগন্তুক একটু হাসল, বলল শান্ত কণ্ঠে, কিছুই করতে পারবেন না আমার। একটা নতুন কাহিনী আবার তৈরি হলো। আপনি কিডন্যাপারদের যখন চ্যালেঞ্জ করেন তখন আমরা আপনার সাথে ছিলাম। কিডন্যাপাররা আপনাকে গুলি করে পালাতে চেষ্টা করে, আমি আপনার হাত থেকে রিভলভার নিয়ে কিডন্যাপারদের গুলি করে মারি। পুলিশ অফিসারটি ক্ষুব্ধ কণ্ঠে চিৎকার করে উঠল, আমি বলবো এই কাহিনী ঠিক নয়, কিন্তু প্রমাণ বলবে এই কাহিনীই ঠিক। যে রিভলভার দিয়ে আমি আপনাকে গুলি করেছি, এই রিভলভার আমি এখন কিডন্যাপারদের হাতে দিয়ে দেব। এতে থাকবে ওদের একজনের আঙ্গুলের ছাপ। একটু থামল আগন্তুক, তারপর আবার বলল সেই ঠান্ডা শান্ত কণ্ঠে পুলিশ অফিসারকে লক্ষ্য করে, অফিসার, আপনার কৃতজ্ঞ থাকা উচিত আমার প্রতি এই কারণে যে আমি আপনার বুকে কিংবা মাথায় গুলি করিনি। আবার থামল আগন্তুক, সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, হত্যা একটা জঘন্য কাজ, আত্মরক্ষার ক্ষেত্র ছাড়া। কিন্তু আত্মরক্ষা করতে গিয়েও কষ্ট করে টার্গেট চেঞ্জ করে আপনার বাহু সন্ধিতে গুলি করে আপনাকে বাঁচিয়েছি। কেন জানেন? ওই কিডন্যাপারদের পরিচয় আপনি জানেন, সে পরিচয় আপনার কাছ থেকে জানার জন্যে। পুলিশ অফিসারের চোখ মুখ থেকে ক্রোধের ভাব উবে গেল, কিছুটা শান্ত হল সেও মনে মনে স্বীকার করল তার সহজ টার্গেট বুক মাথায় গুলি না করে বাহুসন্ধির মতো
ঝুঁকিপূর্ণ প্রান্তিক টার্গেটে গুলি করেছে। নিশ্চয় আমাকে বাঁচানোর জন্যেই। কিন্তু সেই সাথে বিস্ময়ে এসে তাকে ঘিরে ধরল। কিডন্যাপারদের পরিচয় জানতে চায় কেন সে। আর লোকটি সাধারণ নয়, দারুণ ধীশক্তি সম্পন্ন এবং ক্ষিপ্র। কে আপনি? আমি ওদের পরিচয় জানি কি করে বুঝলেন? আর ওদের পরিচয় দিয়েই বা আপনি কি করবেন? গড়গড় করে প্রশ্নগুলো করে গেল পুলিশ অফিসারটি। ওরা আপনাকে নাম ধরে সম্বোধন করেছে, আর আপনিও ওদের চিনতে পেরে ওদের আপনি সুযোগ দিয়েছিলেন মেয়েটিকে ধরে নিয়ে যেতে, বলল আগন্তুক পুলিশ লোকটি। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। তার চোখের স্থির দৃষ্টি আগন্তুক লোকটির দিকে, চোখে তার বিস্ময়। আগের সেই ক্রোধ এখন নেই। কথা শেষ করে আগন্তুক লোকটি ডক্টর বার্জেন যোগে লক্ষ্য করে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার রিভলভারটা কিডন্যাপারদের হাতে দিয়ে আসি। দুহাতে দু রিভলভার নিয়ে এগোলো আহমাদ মুসা কিডন্যাপারদের লাশগুলোর দিকে। এখানে পৌঁছে আগন্তুক লোকটি নিজের রিভলভারটি ভালো করে রুমাল দিয়ে মুছে একজন কিডন্যাপারের হাতে ধরিয়ে দিল। তারপর ডান হাতে পুলিশ অফিসারের রিভলভার রেখে কিডন্যাপারদের লাশ উল্টে পাল্টে প্রত্যেকের বাহু দেখে নিল এবং প্রত্যেকের মানিব্যাগ সহ সব পকেট হাতেও দেখল কোনো কাগজপত্র পাওয়া যায় কিনা। কিন্তু কোনো কাগজপত্র পেল না, এমনকি কোনো আইডি কার্ডও নয়। ফিরে এলো আগন্তুক লোকটি ডক্টর বার্জেনজোর কাছে। পুলিশ অফিসার তার বাম কাঁধ চেপে ধরে তখন বসেছিল। সে দেখছিল আগন্তুকের কাজকর্ম। আগন্তুক ফিরে আসতে এসে বলল, আপনি প্রত্যেকের বাহুতে কি দেখছিলেন? আর ওদের পকেট মানিব্যাগেই বা কি খুঁজছিলেন? ওদের বাহুতে একটা চিহ্ন খুঁজছিলাম এবং মানিব্যাগে ও পকেটে ওদের পরিচয়সূচক কোনো কাগজপত্র পাওয়া যায় কিনা দেখছিলাম, আগন্তুক বলল। কেন? বলল পুলিশ অফিসার। না, এমনি পরিচয় সম্পর্কে কৌতূহল আছে, আপনার কাছ থেকেও তো জানতে চেয়েছি। কথা শেষ করে একটু থেমে আবার বলে উঠল আগন্তুক, আপনার পুলিশ কি আসছে লাশ নিতে? আমাদের মানে মিস্টার বার্জেনজো ও ডক্টর আজদার কেস তো রেকর্ড করাতে হবে। বলেছি ওরা আসছে, আসলে আমরা থানায় যাব, বলে ডান হাতটা বাড়াতে গিয়ে পুলিশ অফিসারটি বেদনায় কোঁকিয়ে উঠল। তখনও রক্ত ঝরছিল আহত স্থান থেকে। ও সরি, আপনার ওদিকে তো নজরই দেয়া হয়নি, বলে আগন্তুক ছুটল তার গাড়ির দিকে। 1 মিনিটের মধ্যেই ফিরে এলো একটা অটো ব্যান্ডেজ নিয়ে। এগুলো সে পুলিশ অফিসারের দিকে, বলল, অফিসার, ফার্স্ট এইড হিসেবে ব্যান্ডেজ করে দিচ্ছি, আপনি আরাম পাবেন। এ তো মিলিটারিদের ফিল্ড ব্যান্ডেজ, একদম লেটেস্ট, খুব দামি। আপনি এই ব্যান্ডেজ কোথায় পেলেন? বলল পুলিশ অফিসার। হ্যাঁ, এই ব্যান্ডেজটা খুব কাজের। একদিকে রক্ত শুষে নিয়ে আহত জায়গাটা পরিষ্কার করে, অন্যদিকে ব্যান্ডেজটা ক্রেপ শক্তি চাপ সৃষ্টি করে রক্তপাতও বন্ধ করে দিতে পারে। সবচেয়ে বড় কথা হলো ব্যান্ডেজটা একটা মেডিকেল কিট, আহত জায়গার চিকিৎসাও শুরু করে দেয় এই ব্যান্ডেজটা। আগন্তুক কথা বলার সাথে সাথে ব্যান্ডেজের কাজও করছিল। পুলিশ অফিসারটি বিস্ময় দৃষ্টিতে দেখছিল আগন্তুককে। এমন অদ্ভুত লোক সে জীবনে দেখেনি। শত্রুতা করেছে, গুলি করে আহত করেছে বটে, কিন্তু এ বিষয়টা তার আবার বড় বিষয় নয়। তাকে যে সুযোগ পেয়েও হত্যা করেনি, এটাকেই সে বড় করে দেখছে। তারপরে শুশ্রূষা প্রমাণ করে সে হিংসুটে কোনো ক্রিমিনাল ধরনের লোক তো নয়। অন্যদিকে ডক্টর আজদা ও ডক্টর মোহাম্মদ বার্জেনজোর চোখে মুখে বিস্ময় আর কৌতূহলের বন্যা। আগন্তুককে তাদের মনে হচ্ছে আল্লাহর পাঠানো ফেরেশতা। বুদ্ধি, ক্ষিপ্রতা, সাহস, মানবতা সব দিক দিয়েই তাকে ফেরেশতার মতো অতি উচ্চ স্তরের কেউ মনে হচ্ছে। গুলি করতেও যেমন সে দ্বিধা করেনি, তেমনি আবার সে আহতের শুশ্রূষাতেও তার কোনো জড়তা নেই। আগন্তুকের কথা শেষ হতে পুলিশ অফিসার বলল, কিন্তু আপনি এ ব্যান্ডেজ পেলেন কোথায়? যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশে সেনাবাহিনী এ ব্যান্ডেজ ব্যবহার করে। সাধারণভাবে এটা ব্যবহারও করা হয় না, কিনতেও পাওয়া যায় না। পুলিশ অফিসারের প্রশ্নের কোনো সরাসরি জবাব না দিয়ে বলল, টাকা হলে বাঘের চোখ মেলে। ঠিক এ সময় 2টি পিকআপে পুলিশ এসে গেল। একটা পিকআপের সামনের কেবিনে থেকে লাফ দিয়ে নামলো 2জন পুলিশ অফিসার। ছুটে এলো 2জন পুলিশ অফিসার। তাদের বসের ব্যান্ডেজ বাঁধা বাহুসন্ধির দিকে একবার ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন তো স্যার? আর কোনো অসুবিধা নেই তো? আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমরা ব্যস্ত হও না। তোমরা সুরতহাল করে লাশগুলো ওদের মাইক্রোটা নিয়ে চলে এসো, আমি যাচ্ছি ওদের নিয়ে। ওই ভদ্রমহিলাকে ওই ক্রিমিনালরা কিডন্যাপ করা থেকেই এই ঘটনা ঘটেছে। আমি ওদের কেসটা রেকর্ড করাই, তোমরা এসো, বলল পুলিশ অফিসার। জি স্যার, আপনি ওদের নিয়ে যান স্যার। আমরা আমাদের হাসপাতালে ফোন করে রেখেছি, আপনার রেস্টও দরকার।
মুখস্থ কথার মতো গড়গড় করে কথাগুলো বলে গেল পুলিশ অফিসার। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা এসো, বলল পুলিশ অফিসার রশিদ দারাগ। স্যার, আপনি ওদের থানায় কেস লেখানো রেখে চলে যাবেন হাসপাতালে, বলল সে পুলিশ অফিসার। হ্যাঁ, আমি ওদের ডিউটি অফিসারের হাতে দিয়েই চলে যাব, পুলিশ ইন্সপেক্টর রশিদ দারাগ বলল। বলে ইন্সপেক্টর দারাগ গিয়ে গাড়িতে উঠল। একজন পুলিশ উঠল তার গাড়ির ড্রাইভিং সিটে। আগন্তুক লোকটি ডক্টর শেখ মোহাম্মদ বারজেঞ্জো এবং ডক্টর আজদা আয়েশা তিনজনেই গাড়ি নিয়ে ফলো করল ইন্সপেক্টর দারাগের গাড়িকে। থানায় পৌঁছে ইন্সপেক্টর রশিদ দারাগ প্রথমে ডিউটি অফিসারকে দিয়ে নিজের একটি স্টেটমেন্ট রেকর্ড করালো। তাতে সে আগন্তুক লোকটি সর্বশেষ যে কাহিনী দাঁড় করিয়েছিল সেটাই হুবহু বলে গেল। তারপর ডক্টর আজাদের বক্তব্য রেকর্ড করতে বলে সে যাবার জন্য ঘুরে দাঁড়ালো। যাবার জন্য ঘুরে দাঁড়িয়ে আবার ফিরে তাকালো সে। বলল আগন্তুক লোকটিকে লক্ষ্য করে, ইয়াং ম্যান, আপনার নাম তো জানা হয়নি। আবু আহমদ আবদুল্লাহ, বলল আগন্তুক লোকটি। আপনার পরিচয় জিজ্ঞেস করব না, কারণ নামের মতো একটা কিছু শুনতে হবে। শুধু সাবধান করে দিচ্ছি, সাপের লেজে কিন্তু পা দিয়েছেন, ছবল খেতে হবে। ডক্টর আজদারা ছবল খাচ্ছেন। আজকের ঘটনার পর ওদের কি হবে তা বলার প্রয়োজন নেই, আবার দেখা হবে। আগন্তুক আবু আবদুল্লাহ আহমাদ লক্ষ্য করে কয়েকটি কথা বলে পুলিশ ইন্সপেক্টর রশিদ দারাগ চলে যাচ্ছিল। আগন্তুক আবু আহমাদ আবদুল্লাহ তাকে লক্ষ্য করে বলল, শুনুন অফিসার, আপনার কথায় বোঝা যাচ্ছে ডক্টর আজদারা আরও বড় বিপদে পড়ছেন। এটা বলা কিন্তু আপনাদের দায়িত্ব নয়, দায়িত্ব নাগরিকদের রক্ষা করা। পুলিশ অফিসারটি হাসল, বলল, পুলিশরা খুব দুর্বল জীব। কিছু দায়িত্ব তারা পালন করে, সব দায়িত্ব তাদের নয়, সব দায়িত্ব পালনের ক্ষমতাও তাদের নেই। সব দায়িত্ব পালনের কথা বলছি না অফিসার, ডক্টর আজদাদের রক্ষার কথা বলছি, বলল আগন্তুক আবু আহমাদ আবদুল্লাহ। এ ক্ষমতা পুলিশের নেই, দেখতেই পাচ্ছি, পুলিশ অফিসার দারাগ বলল। কেন, জিজ্ঞাসা আগন্তুক আবু আহমাদ আবদুল্লাহ। এই কেনর জবাব আমিও সবটা জানি না, বলেই পুলিশ অফিসার তার গাড়ির দিকে এগোলো। আগন্তুক কণ্ঠ একটু চড়িয়ে বলল, এই কেন নিয়ে আপনার সাথে আরও কথা বলতে চাই অফিসার। আপনার পরিচয় সম্বন্ধে আমারও জানার আছে, বলতে বলতে গাড়িতে উঠে বসল পুলিশ অফিসার দারাগ। পুলিশ অফিসার দারাগ চলে যেতেই থানার ডিউটি অফিসার ডক্টর আজদাদের তাড়া দিল, আপনারা আসুন, কাজটা সেরে ফেলি। ডক্টর আজদা, ডক্টর মোহাম্মদ বারজেঞ্জো ও আগন্তুক আবু আহমদ আবদুল্লাহ সবারই বক্তব্য রেকর্ড করল ডিউটি অফিসার। ডিউটি অফিসার ডক্টর আজদা ও ডক্টর মোহাম্মদ বারজেঞ্জোর পরিচয় পেয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বলছিল, স্যার, আপনাদের দু পরিবার আমাদের কুর্দি জাতির প্রাণ। ডক্টর আজদা ডক্টর মোহাম্মদ বারজেঞ্জো চাপ না দেয়া পর্যন্ত চেয়ারে বসেনি। ডক্টর বারজেঞ্জো বলেছিল, এ পরিবারের কোনো সম্মান কি এখন আর আছে? ডিউটি অফিসার বলল, যারা মানুষ তাদের কাছে আছে, তবে কিছু মতলবী মানুষের কাছে নেই, তারা অন্য কিছু চায়, অন্য কিছু করে। আগন্তুক আহমদ আবদুল্লাহ জিজ্ঞেস করছিল, তোমাদের অফিসার রশিদ দারাগ কি মতলবীদের দলে? ডিউটি অফিসার আগন্তুকের দিকে একবার তাকিয়ে একটু ভেবে বলল, তিনি চলমান স্রোতের বাইরে এক পাও রাখেন না, তবে তিনি দেশকে ভালোবাসেন, কিন্তু ঝামেলামুক্ত থাকতে চান সব সময়। ডিউটি অফিসারকে ধন্যবাদ দিয়ে আগন্তুক আবু আহমদ আবদুল্লাহ জবানবন্দি রেকর্ডের পর তিনজনই বেরিয়ে এলো থানা থেকে। থানা থেকে বের হবার জন্য পা বাড়িয়ে স্বস্তিতে ভরে গেল ডক্টর আজদার মন। খুনোখুনি ও পুলিশের আচরণের মুখে একসময় তার মনে হয়েছিল তার মুক্ত জীবনের এখানেই হয়তো শেষ। তার দুর্ভাগ্যের সাথে ডক্টর বারজেঞ্জো জড়িয়ে পড়ায় আরও মুষড়ে পড়েছিল সে। ডক্টর বারজেঞ্জো ও তার মধ্যে এখনও বড় দূরত্বের দেয়াল দাঁড়িয়ে আছে। এখনও বারজেঞ্জো তার জন্য স্বস্তির একটা আশ্রয়। সেও তার সাথে খুনোখুনির মতো বিপদে জড়িয়ে পড়ায় বুকটা ভেঙে গিয়েছিল। এ সময় আল্লাহর মূর্তিমান সাহায্যের মতো এলেন আগন্তুক। সিচুয়েশন নিজের আয়ত্তে নেওয়ার অদ্ভুত ক্ষমতা, ঠান্ডা শান্ত কথাগুলো তার, কিন্তু তার মধ্যে যেন লুকিয়ে আছে অমোঘ শক্তি, বুদ্ধি, কৌশল, দূরদর্শিতা। কোনো ক্ষেত্রে তার ত্রুটি নেই, এরও প্রমাণ দিয়েছেন তিনি। তার মানবিকতা ও দরদের দিকটাও প্রশংসনীয়। পুলিশ অফিসার নীরব হয়েছে তার ব্যবহারের কারণেই। হঠাৎ তার মনে হলো, আগন্তুকের গাড়িতে সর্বাধুনিক ধরনের ওই ব্যান্ডেজ ছিল কেন? এ প্রশ্নের উত্তর জানা তার কাছে পুলিশ অফিসারের চেয়েও অধিক জরুরি মনে হয়েছে, কিন্তু এর উত্তর সেও পায়নি। কালো অন্ধকারে কপাল পর্যন্ত নামানো ফেল্ট হ্যাটের কারণে আগন্তুক লোকটিকে তখন ভালো করে দেখাও যায়নি।
তখন তাকে চালাক ধরনের, রাশভারী এবং দুর্বোধ্য মুখাববের লোক মনে হয়েছিল, কিন্তু থানাকক্ষের উজ্জ্বল আলোতে ফেলছ্যাট খোলা আগন্তুকে একদমই ভিন্ন মনে হয়েছে। একাহারা রজু গড়নের অনিন্দ সুন্দর এক যুবক, তার চেয়ে সুন্দর তার মুখের স্বচ্ছতা এবং পবিত্রতা। এই মানুষ কিছুক্ষণ আগে এমন কঠোর ভূমিকা পালন করেছে, গুলি করেছে পুলিশ অফিসারকে, ভাবতে কষ্ট লাগে। থানা থেকে বেরিয়ে তারা তিনজনই এসে তাদের গাড়ির কাছে দাঁড়ালো। দাঁড়াতেই ভাবনার ইতি ঘটে গেল ডক্টর আজদা আয়েশার। ডক্টর আজদা আয়েশা পাশেই, কিন্তু একটু দূরত্বে দাঁড়ানো আগন্তুক আবু আহমদ আবদুল্লাহকে লক্ষ্য করে বলল, স্যার, যদিও কোনো ধন্যবাদ দিয়ে ঋণ শোধ হবে না, দায় শোধ হবে না, তবু ধন্যবাদ ছাড়া তো আর কিছু দেবার নেই। তাই আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আল্লাহর সাহায্যের মতো এসেছেন। ডক্টর আজদার কথা শেষ হতেই ডক্টর বার্জেনজো বলে উঠল, আগন্তুক আবু আহমদ আবদুল্লাহকে লক্ষ্য করে, আরও বেশি ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনি আমাকে 4 খুনের দায় থেকে, মানে সাক্ষাৎ মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন অদ্ভুত বুদ্ধিমত্তা, অদ্ভুত বুদ্ধিমত্তা ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এ ঋণের কোনো পরিশোধ নেই মিস্টার আবু আবদুল্লাহ। আগন্তুক আবু আবদুল্লাহ হাসল, বলল, ডক্টর আজদা যা বলেছেন, আমি যদি আল্লাহর সাহায্য হই তাহলে তো আমার কোনো কৃতিত্ব থাকে না, সবটা কৃতিত্বই আল্লাহর। আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। যাক, এসব কথা আর নয়, এখন তো গৃহে ফেরার পালা, রাত অনেক হয়েছে। ডক্টর আজদাকে কি ডক্টর বার্জেনজো পৌঁছে দেবেন? ডক্টর বার্জেনজো কিছু বলার আগেই ডক্টর আজদা বলে উঠল, আগন্তুক আবু আবদুল্লাহকে লক্ষ্য করে, স্যার, আমার অনুমান সঠিক হলে আপনি বিদেশি। আপনি কোথাও যাচ্ছিলেন, কোথাও যাবেন এত রাতে, সেটা আমাদের জানা দরকার। ডক্টর আজদার কথা শুনে শেষ হওয়ার আগে সাথে সাথে ডক্টর বার্জেনজো বলল, ডক্টর আজদা ঠিকই বলেছেন, এটাই না আমাদের প্রথম জানা দরকার। হ্যাঁ, আপনাদের অনুমান সত্য। আমি আঙ্কারা হয়ে ইস্তাম্বুল থেকে এসেছি।